অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর পরিচালকের পদে ছিলেন ডিসেম্বর 2007 থেকে ডিসেম্বর 2010 পর্যন্ত। একই সংস্থার মহাপরিচালকের দায়িত্বেও ছিলেন 23 জুন 2011 থেকে 7 মার্চ 2013 পর্যন্ত। অনেকেরই অভিযোগ, শেখ হাসিনার 15 বছরের ক্ষমতা আঁকড়ে রাখায় তারও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ডিজিএফআই এ তার সময়কাল ও পরবর্তী সময়ে সংস্থাটি এবং দেশের রাজনীতিতে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে একটি জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন তিনি। ওই সাক্ষাৎকারের কিছু অংশ নিয়ে আমাদের আজকের প্রতিবেদনটি সাজানো হয়েছে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। সাক্ষাৎকারে শেখ মামুন খালেদকে জিজ্ঞেস করা হয়, তিনি 2 মেয়াদে ডিজিএফআই এর গুরুত্বপূর্ণ ও শীর্ষ পদে ছিলেন। ওই সময়কালে ডিজিএফআই বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। এই নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ডিজিএফআই এর যেই 2 মেয়াদে তিনি ছিলেন, এর মধ্যে আবার 2টি ভিন্ন দায়িত্ব ছিলেন। 2007 সালে তিনি ডিজিএফআই এর ফোর্সেস সিগন্যাল ইন্টেলিজেন্স ব্যুরো FSIB অফিসার ছিলেন। এখানে দায়িত্ব হলো ডিজিএফআই এর সব যোগাযোগ দেখাশোনা করা। আর এরপর জুন 2008 সালে অর্থাৎ 1/11 চলার সময় কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো CIBর দায়িত্ব পান। ওই সময় তিনি ডিজিএফআই এর ডিজিকে রাজি করান। সেই সময় ডিজি ছিলেন জেনারেল গোলাম মোহাম্মদ। উনি আবার তখন সেনাবাহিনীর প্রধানকে রাজি করান এবং তারা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন। তিনি বলেন, এরপরেই তো 2008 সালের 28 ডিসেম্বরের নির্বাচন হলো। এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার যখন ক্ষমতায় আসে, এরপর তিনি আরও 1 বছর ডিজিএফআই এর পরিচালকের দায়িত্বে ছিলেন। পরে প্রমোশন পেয়ে লগ এরিয়া কমান্ডার হিসেবে চলে যান। তিনি বলেন, পরবর্তী সময়ে 2011 সালে ডিজি হিসেবে নিয়োগ করা হয়। এরপর এখানে 1 বছর 8 মাস চাকরি করেন তিনি। 2013 সালের 7 মার্চের প্রোগ্রাম থেকে বাসায় এসে হঠাৎ করেই শুনতে পান বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ভাইস চ্যান্সেলর হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সাক্ষাৎকারে উঠে আসে বিডিআর বিদ্রোহের ঘটনা প্রসঙ্গ। তাকে জিজ্ঞেস করা হয়, ওই সময় তিনি ডিজিআইএফ এর পরিচালকের দায়িত্ব ছিলেন। এই ঘটনা ঘটার আগে এই বিষয়ে কোনো তথ্য কি তার কাছে ছিল কিনা বা কোনো তথ্য তিনি পেয়েছিলেন কিনা। শেখ মামুন খালেদ বলেন, বিজিবিতে রাইফেলস সিকিউরিটি ইউনিট RSU নামে একটি ইউনিট আছে। ওইখানে তাদের দায়িত্ব ছিল অক্সিলারি ফোর্স হিসেবে। তবে একটি লিফলেট ছড়ানোর বিষয়ে তিনি জানতেন। এই তথ্য 22 থেকে 23 ফেব্রুয়ারির দিকে তাদের কাছে আসে। লিফলেটে বিভিন্ন দাবি দেওয়া লেখা ছিল। ডাল ভাতের কর্মসূচির কথাও সেখানে লেখা ছিল। ঢাকা ডিটাচমেন্ট কমান্ডার যখন তথ্যটি দেয়, তখন এটি বিজিবির RSU-কে জানানো হয়। তখন সে বলেছিল, এই লিফলেটের ঘটনা তারাও জানে। 25 ফেব্রুয়ারি পর্যন্ত তার কাছে এতটুকুই তথ্য ছিল। তবে পরবর্তী সময়ে হয়তো তদন্ত করে অনেক কিছু বের হয়েছে। জেনারেল জাহাঙ্গীর হয়তো এখন ওনার তদন্ত প্রকাশ করবেন। তিনি আরো বলেন, তখন RSU ঘটনাগুলো জানে বলেছিল। নিশ্চয়ই তাদের পদক্ষেপও ছিল, কারণ ওইখানে একটি বড় প্রোগ্রাম হওয়ার কথা তখন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে যাবেন। প্রথম দিন অর্থাৎ ফেব্রুয়ারির 24 তারিখে যেহেতু প্রধানমন্ত্রী যাবেন, তখন হয়তো সব সিকিউরিটি সেখানে ছিল, SSF, NSI। 25 ফেব্রুয়ারি হয়তো নিরাপত্তা আগের দিনের মতো ছিল না। ওখানে হয়তো নিরাপত্তায় কিছু গলদ ছিল, সেজন্যই হয়তো ঘটনাটি ঘটে গেছে। গুমের বিষয়ে শেখ মামুন খালেদকে জিজ্ঞেস করা হয় যে তিনি যখন ডিজিএফআই এর ডিজি, সেই সময় গুমের ঘটনাও ঘটেছে। এর দায় কি তিনি এড়াতে পারেন কিনা। তিনি বলেন, ইলিয়াস আলীর ঘটনাটি ঘটার পর তিনি শুনেছেন যে এরকম একটি ঘটনা ঘটেছে, কিন্তু তিনি নিশ্চিত যে তাদের কেউ সেই সময় ওখানে ছিলেন না। এটি থাকলে তার জানার কথা। সুতরাং কোনোভাবেই তিনি কানেক্ট করতে পারেননি যে কে করেছে এবং কিভাবে করেছে। সুতরাং ওপেন সোর্স ইন্টেলিজেন্সে যেটা জেনেছিলেন সেটা এমন যে ইলিয়াস আলীর একটি ঘটনা ঘটেছে, কিন্তু যেহেতু তারা নিজেরাই সেখানে যুক্ত ছিলেন না, সেই জন্য এটির বিস্তারিত তারা জানেন না। অনেকে এটা বলতো যে ডিজিএফআই জানে, কিন্তু 2011 সালের 23 জুন থেকে 2013 সালের 7 মার্চ পর্যন্ত কোনো ধরনের গুম বা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স কোনো ধরনের ঘটনা ডিজিএফআই কর্তৃক সংগঠিত হয়নি। এটি তিনি আবারও দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন। তিনি বলেন, 7 মার্চ ডিবির দায়িত্ব থেকে তিনি চলে গিয়েছিলেন। টেররিস্টদের প্রয়োজন হলে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে এনে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়নি। তিনি আরো বলেন,
তিনি ভাগ্যবান যে সময়টা খুব সংক্ষিপ্ত ছিল, ওই সময়ের মধ্যেই তিনি চলে এসেছেন। তিনি বলেন, 2014 ইলেকশনটায় আল্লাহর রহমতে আমি ওখানে ছিলাম না। এই নির্বাচনে তো 153টা সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এই ধরনের একটি নির্বাচনে যুক্ত না থাকাটা আল্লাহর একটি আশীর্বাদ ছিল। সেনাপ্রধান করার বিষয়ে এক প্রশ্নের জবাবে শেখ মামুন খালেদ বলেন যে তার অতীতের রেকর্ড দেখেই বুঝতে পারা যায় যে তিনি আসলে কেন হতে পারেননি। 2018 সালের নির্বাচনে জেনারেল আজিজ যে পারফরমেন্স দিয়েছেন সেটি তিনি করতে পারতেন না, অথবা 2014 সালে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া যে ভূমিকা রেখেছেন, কিংবা 2024 সালে জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ যে ভূমিকা রেখেছেন, সেটি সেনাপ্রধান হিসেবে নিয়োগের আগে গুরুত্বপূর্ণ প্যারামিটার হিসেবে প্রধানমন্ত্রী বিবেচনা করতেন। অতএব 2013 সালে যখন মেয়াদ পূর্ণের আগে ডিজিএফআই এর ডিজি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে তার সেনাপ্রধান হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেনাপ্রধান থাকলে শেখ হাসিনাকে ভারতে পাঠানোর ব্যবস্থা করতেন কিনা এমন প্রশ্নের জবাবে শেখ মামুন খালেদ বলেন যে এটি তো একটি ভেতরের ব্যাপার, ঠিক বলতে পারবেন না যে কোন পরিস্থিতিতে কি কারণে তাকে ভারতে পাঠানো হলো। উনি হয়তো তখন অনেক শর্ত দিয়েছেন যে আমি পদত্যাগ করতে পারি, কিন্তু আমাকে ভারতে পাঠাতে হবে। উনি হয়তো এই শর্ত দিয়েছিলেন। তখন তো দেশ বাঁচাতে হবে, সেই সময় আরও গোলাগুলি হতে পারত। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি এড়ানোর জন্যই হয়তো তাকে বিদেশ পাঠানোই সঠিক বলে মনে করতেন তিনি, কারণ সবার আগে দেশ। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া বিষয়ে শেখ মামুন খালেদ বলেন, সঠিক কারণ তিনি বলতে পারবেন না। সে সময় পারফরমেন্স ভালো ছিল না বলে তিনি মনে করেন। ডিজিএফআই হিসেবে সরকারের যে আশা ছিল সেটি হয়তো তিনি পূরণ করতে পারেননি। সরাসরি কোনো কারণ তাকে জানানো হয়নি। এটি প্রিম্যাচিওর পোস্টিং দেখেই বুঝতে হবে। যদি কেউ অন প্রমোশন পোস্টিংয়ে যায় তাহলে সেটি ঠিক আছে, কিন্তু একই র্যাঙ্কে অন্য জায়গায় পোস্টিং দেওয়া হয়, সেটি অগুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া হয়, তাহলে বুঝতে হবে হয়তো কোনো কারণে তিনি পারফর্ম করতে পারছিলেন না। সেই সময় তার কোনো ফেইলিয়ার ছিল না, হঠাৎ করেই তার পোস্টিং দেখা যায় তখন। তিনি আরও বলেন, হয়তো সরকার মনে করেছে যে সামনে নির্বাচন আসছে, ওইখান থেকে অনেক ধরনের তৎপরতা লাগবে, হয়তো ওকে দিয়ে সেটা করানো যাবে না বা করবে না। তা না হলে ইলেকশনের আগে এই রকম জায়গায় পরিবর্তন হওয়ার কথা ছিল না। তিনি বলেন, এরপর থেকে তিনি আর ভালো কোনো পোস্টিং পাননি। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে গেলেন, সেখান থেকে বিইউএফ, তারপর এনডিসি। তাকে আর্মির হেডকোয়ার্টার্স কিংবা কোনো অর্গানাইজেশনের প্রধানের দায়িত্ব দেওয়া হয়নি। ডিজিএফআই কিভাবে রাজনীতি নিয়ন্ত্রণের হাতিয়ারে পরিণত হলো এমন প্রশ্নের জবাবে শেখ মামুন খালেদ বলেন, আমার কাছে মনে হয় এখানে যে অর্ডার দেয় এবং যে বাস্তবায়ন করে দুজনকেই দায়ী করব। অর্থাৎ হাতিয়ার যে করেছে এবং যে হয়েছে দুজনই দায়ী। কেননা কোনো অনৈতিক কমান্ড না মানলে কাউকে বের করে দেয়া হয় না, হয়তো অগুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং দিয়ে দেবে, যেভাবে আমাকে দেয়া হয়েছিল। এই বিষয়ে তিনি আরও বলেন, 2008 সালের নির্বাচনে সব রাজনৈতিক দল যাতে আসে সেজন্য কাজ করেছি। আমি ইন্টেলিজেন্সের জায়গা থেকে কাজ করেছি। সেই সময় বেগম খালেদা জিয়ার বাসায় আমি নিজেই গিয়েছি, ওনাকে আসার কথা বলেছি। 2014, 18 ও 24 সালে কেন বহুদলীয় নির্বাচন হয়নি? এই সময়গুলোই ডিজিএফআই এর ডিজিদের জিজ্ঞেস করেন তারা কেন এই বিষয়ে চেষ্টা করলেন না।